1.5 বছর পর লিটন ভাইয়ের একজন মামা হয়, তার নাম হচ্ছে সুমন মামা। তো সুমন মামার পর আবার একজন হয়, তার নাম সবুজ, মানে সবুজ মামা। এই সবুজ মামার বয়স ছিল তখন 4 বছর। এই সবুজ মামা, তারপর এই লিটন ভাইয়ের আম্মা, আর হচ্ছে সুমন মামা, এই 3 জন কিন্তু পিঠাপিঠি ছিল, মানে তাদের বয়সের ব্যবধান খুব কম ছিল আর কি। একদিন কি হয়েছে, এই 3 জন ওই বাড়ির পেছনে বাঁশঝাট যেটা রয়েছে ওই দিকটাতে খেলতে গিয়েছিল বিকালের দিকে। তো আমরা চোর পুলিশ খেলি না, একজন পালায় আরেকজন খোঁজে, বা অনেকে পালায় একজন খোঁজে। তো এই চোর পুলিশ খেলে। এই যে গ্রামে অনেকে পলানটুকু বলে, পলানো পলানো বলে, এক একটা জায়গায় এক এক শব্দ আর কি। তো তারা কিন্তু 3 জন মিলে এটা খেলছিল। তাই খেলতে খেলতে এক পর্যায়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর ওই 3 জনের মধ্যে কিন্তু এই লিটন ভাইয়ের মাই কিন্তু বয়সে বড়, উনি বড় সন্তান। তো উনি কি করেছে, বুদ্ধি করে বলছেন যে চল সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়িতে চলে যাই, এখন আর খেলা যাবে না। যেহেতু বড় বোন, ছোট 2 ভাই, বড় বোনের কথা সায় দিল, তারা বাড়িতে চলেও আসলো। সন্ধ্যার পর রাতে অনেক ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর কি। এটা স্বাভাবিক ঝড় বৃষ্টি ছিল, ওই সময় ঝড় বৃষ্টির সময় ছিল আর কি। তখন এই যে লিটন ভাইয়ের নানা, উনি ওই পাশের একটা বাজারে কাজ করতেন। তো বাজার থেকে বৃষ্টিতে ভিজে ভিজে বাড়িতে এসেছেন। বাড়িতে আসার সময় উনি একটা ভয়ানক জিনিস দেখতে পান। উনি দেখতে পান ওনাদের ঘরের দরজাটা বন্ধ, কিন্তু দরজার বাইরে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তো ওইটাকে দেখার পর নানা জিজ্ঞেস করে, এই কে রে দরজার সামনে, এই কে ওখানে? এটা বলার পর আরো একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখেন। উনি দেখতে পান ওই অবয়বটা ওই বন্ধ দরজার ভিতর দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। নানা তো দৌড়ে ঘরে চলে এসেছেন, দরজা নক করছেন। তো ভিতর থেকে দরজা খুলে দিয়েছে। উনি হুড়মুড় করে ঘরে ঢুকে এদিক ওদিক খুঁজতে লাগলেন। এদিকে নানি বলছেন, এই কি হয়েছে, এরকম করছো কেন, কি খোঁজো? অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর যখন কিছু পাওয়া গেল না, তখন নানিকে বললেন যে আমি এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখেছি। ওই জিনিসটা বন্ধ দরজা থাকার পরেও, মানে দরজা বন্ধ থাকার পরেও ওই জিনিসটা ভিতরে ঢুকে গেছে। ভয়ঙ্কর একটা জিনিস, এই জিনিসটা ভিতরে ঢুকলো। আমি চিন্তা করছি ওটা কোথায় লুকিয়ে আছে, তোমাদের কোনো ক্ষতি করলো না তো? এই কথা শোনার পর ঘরের ভিতরে থাকা সবাই তো ভয় পেতে লাগলো। ওনারা কিন্তু দেখেন নাই দরজা দিয়ে কি ঢুকেছে, বা খেয়াল করেন নাই। ওই সময় হারিকেনের আলো ছিল, হয়তো বা খেয়ালও করেন নাই, কিন্তু নানা বাইরের থেকে এই জিনিসটা দেখেছিলেন। ওই রাত্রেই যখন মধ্যরাত হয়ে যায়, রাত আনুমানিক 12টার পরে, তখন এই সবুজ মামার শরীরে জ্বর চলে আসে। এমন জ্বর, মানে খুব কাঁপাকাঁপি শুরু করেছে। কিন্তু এই জ্বরটা অন্যান্য জ্বরের মতো না। জ্বরে কি হয়, মানুষের শরীর গরম হয়ে যায়, মানুষ কাঁপতে থাকে, কাঁথা দিয়ে ঢেকে দিতে হয়। কিন্তু এই জায়গাটা ছিল সম্পূর্ণ ব্যতিক্রম। এই কারণে ব্যতিক্রম, সবুজ মামার শরীরটা প্রচন্ড ঠান্ডা, কিন্তু উনি বলছিলেন যে ওনার শরীর পুড়ে যাচ্ছে জ্বরে। কিন্তু শরীরে হাত দিয়ে দেখা যায় এত ঠান্ডা, মনে হচ্ছে বরফের উপর হাত দেওয়া হয়েছে। এত ঠান্ডা কোনো মানুষের শরীর হয় না, অথচ তার শরীর নাকি পুড়ে যাচ্ছে একদম, সবুজ মামা বলছে। তখন অবস্থা যে ভয়ানক দিকে মোড় নিচ্ছে, এটা কিন্তু বাড়ির সকলে বুঝতে পেরেছিলেন। তখন লিটন ভাইয়ের নানি, নানা, তারপর এই নানির যিনি শাশুড়ি, ওই সময় যিনি জীবিত ছিলেন, এরা তো প্রচন্ড চিন্তায় পড়ে যান যে এখন কোনো কিছু করতে হবে। কিন্তু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, কি করা যায়? ওই গ্রামের পরেই এই যে নান্দিনা নামক যে জায়গাটা রয়েছে, ওই নান্দিনা বাজারে যেখানে নানা কাজ করতেন, ওখানে পরিচিত একটা ডাক্তার বসতেন। ওই ডাক্তারের বাড়িটা ওই বাজারের সাথেই আর কি। তো নানা ঝড় বৃষ্টি উপেক্ষা করে ডাক্তার ডেকে আনতে গেলেন। আর এই সবুজ মামা আস্তে আস্তে আরো নিস্তেজ হতে লাগলেন। বাড়িতে যারা ছিলেন সবাই তো দোয়া দুরুদ পড়তে লাগলেন। ওই সময় এই যে লিটন ভাইয়ের যিনি আম্মা, আর একজন যিনি ছিলেন সুমন মামা, ওনারাও তো জেগে গিয়েছিলেন। তো সবুজ মামার এই অবস্থা দেখে, মানে নিজের ভাইয়ের এই অবস্থা দেখে তো তারাও কান্নাকাটি শুরু করেছেন আর কি। কিন্তু ওনারা তো ছোট মানুষ, এগুলাতে আর কি বুঝবেন, কি উপকার করবেন, এছাড়া তো কোনো কিছু করার নাই। আধা ঘন্টার মধ্যেই নানা এই ডাক্তারকে ডেকে নিয়ে আসেন। তো এর মধ্যে কিন্তু বৃষ্টি অনেকটা কমে গেছে। তো ডাক্তার সাহেব, উনিও ভালো মানুষ ছিলেন, ঝড় বৃষ্টি উপেক্ষা করে উনি রুগী দেখতে চলে যেতেন। তো ডাক্তার সাহেব
এই সবুজ মামাকে দেখেন, সবুজ মামার নারী পরীক্ষা করেন। উনি বেশ বিমর্ষ মুখে, মানে বিমর্ষতা ওনার চোখে মুখে ফুটে ওঠে, এবং এই অবস্থায় উনি বলে ওঠেন, আমার মনে হয় না ওকে আর বাঁচানো সম্ভব হবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, আল্লাহ যদি চান তাহলে সবুজ বেঁচে যাবে। এখন আর কোনো কিছু করার আছে বলে আমি জানি না, সবচেয়ে ভালো হয় যদি হসপিটালে নিয়ে যান। কিন্তু ওই অবস্থায় আসলে ঝড় বৃষ্টি, বৃষ্টি তখন কমে আসলো, বৃষ্টি পড়ছিল, এমত অবস্থায় হসপিটালে নেওয়াটাও বেশ কঠিন ছিল। তো ডাক্তার সাহেব কিছু ওষুধ দিয়ে বের হয়েছেন, নানা ডাক্তার সাহেবকে এগিয়ে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছেন মাত্র, তখনই এই সবুজ মামার খিচুনি শুরু হয়ে যায়। এমন খিচুনি মনে হচ্ছে ওর শরীরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, ভেঙে চুরে যাচ্ছে। কয়েক মিনিটের মধ্যেই সবুজ মামা মৃত্যুর কোলে ঢলে পড়েন। চোখের সামনে সন্তানের মৃত্যু কে সহ্য করতে পারে? কেউ পারে না। আর হঠাৎ করে এই সমস্যাটা হওয়ার কারণে ওই যে সাজু মামা যিনি ছিলেন কবিরাজ, তাকে ডাকাটাও সম্ভব হয়নি। পরের দিন সাজু মামাকে খবর দেওয়া হয়, উনিও আসেন, সবুজ মামার দাফন কাফন সম্পন্ন হয়। তো সাজু মামা পরবর্তীতে বলেন যে আমাকে তোমরা একটা ঘরে রাখো আর তোমরা অন্য ঘরে চলে যাও, কেউ ভুলেও এই ঘরের দিকে আসবে না, আর প্রয়োজন ছাড়া বাইরেও বের হবে না। ওনারা ওই রাত্রে ঘরেই ছিলেন। সন্তান হারানোর বেদনা, শরীরে ক্লান্তি, সবকিছু নিয়ে একটা সময় ঘুমে চোখ লেগে আসে। রাতে যে কি হয়েছিল কেউ কিছু বুঝতে পারেননি। সকালবেলা সাজু মামাকে ওই ঘরে খুঁজতে গিয়ে দেখা যায় সাজু মামা ঘরে নেই। তো সাজু মামা ঘরে নেই, সাজু মামার কোনো বিপদ আপদ হলো না তো? এই কারণে এই লিটন ভাইয়ের নানা উনি আবার সাজু মামার বাড়িতে গিয়েছেন। যাওয়ার পর দেখা যাচ্ছে যে সাজু মামা বাড়িতেই আছেন। নানা জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, কিছু না জানায় চলে আসলেন। তখন উনি বললেন যে কিছু না জানায় আসতে হবে, এইটাই এই তদবিরের একটা বিশেষত্ব ছিল, আর যা করার দরকার করে দিয়ে আসছি, আল্লাহর রহমতে আশা করি আর বড় ধরনের কোনো বিপদ আপদ হবে না। খুব ভয়ঙ্কর একটা কিছু ছিল, ওইটার ব্যবস্থা করে আসছি। এখন কি ব্যবস্থা করেছেন এই বিষয়টা এমন কিছু বলেন নাই, তবে উনি পরামর্শ দিয়েছিলেন যে তোমরা এই জায়গা জমি বিক্রি টিক্রি করে অন্য একটা জায়গায় চলে যাও, এটাই মনে হয় ভালো হবে। তখন ওই জায়গা জমি ওখানে যেগুলো ছিল সেগুলো বিক্রি করে অন্য জায়গা চলে আসেন। তা আলহামদুলিল্লাহ এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। নানি কিন্তু এখনো জীবিত আছেন। লিটন আকন্দ ভাই তার নানির জন্য দোয়া চেয়েছেন, অবশ্যই আমরা দোয়া করব। আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন। প্রিয় লিসেনার, এটি ছিল ঘটনা। সাজু মামা উনি কিন্তু এই লিটন ভাইয়ের নানিকে ভয়ঙ্কর এক বিপদের হাত থেকে তার ওসিলায় আল্লাহ তাআলা কিন্তু রক্ষা করেছিলেন। উনি অনেক কথাই বলেন নাই, যে কিভাবে কি এসেছিল, তারপর সবুজ মামা কিভাবে মারা গেলেন, অনেক বিষয় কিন্তু উনি আসলে বলেন নাই, কারণ বললে একটা আতঙ্ক সৃষ্টি হতে পারে। তবে আমরা এতটুকু বুঝতে পারি নিশ্চয়ই কোনো ভয়ানক কোনো কিছুর খপ্পরে পড়েছিলেন। আর সন্ধ্যার দিকে কখনোই এলোমেলো ঘোরাফেরা করা উচিত নয়, বিশেষ করে বাঁশঝাড়, ঝোপ জঙ্গল, পুকুর পাড়, এই জায়গাগুলোতে বাচ্চাদের যাওয়া উচিত নয়, মহিলাদের যাওয়া উচিত নয়, অন্যান্য লোকদেরও যাওয়া উচিত নয়। একান্ত প্রয়োজনে যদি যেতেই হয় অবশ্যই দোয়া দরুদ পড়ে শরীরটা বন্ধ করে যেতে হবে। হাদিসেও কিন্তু আছে এই সময়গুলোতে জিনেরা চলাফেরা করে, তখন কিন্তু ওরা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে। এটারই হয়তোবা কোনো বহিঃপ্রকাশ হয়েছিল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স 113তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মাশরাফি। উনি বর্তমানে কাতারের একটি কফি শপে বারিস্তা পোস্টে কাজ করছেন। ওনার বাড়ি নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায়। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন এই ঘটনাটি ঘটেছিল 2018 সালের দিকে, আর উনি নিজেই এই ঘটনার একজন প্রত্যক্ষ সাক্ষী, এবং ঘটনার শুরু একরকম বলা যায় শুরু থেকে শেষ পর্যন্ত উনি নিজেই এটা প্রত্যক্ষ করেছিলেন।
আর যার সাথে ঘটনাটি ঘটেছিল এই মাশরাফি ভাইয়ের খুব কাছের এক বন্ধু, তার নাম হচ্ছে ইভান। আর ইভানের মূল বাড়ি হলো মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায়। এই ইভানের বাবা ওই ২৫০০-এর একটি ব্যাংকে চাকরি করতেন। এই চাকরির সুবাদেই এখানে দীর্ঘ সময় ধরে ছিল। একই সাথে লেখাপড়া, মানে এই যে মাশরাফি ভাই এবং ইভানের একই সাথে স্কুল এবং কলেজের লেখাপড়াটা ছিল আর কি, খুব কাছের বন্ধু ছিল। তো ওনারা এইচএসসি পরীক্ষা শেষ করেছেন ২ মাস হবে আর কি। তো একদিন হঠাৎ উনি বিকালের দিকে ইভানকে কল করেছেন যে বের হওয়া, একটু আড্ডা দিব। কিন্তু কল করার পর ফোনটা কিন্তু ইভান রিসিভ করেন নাই, রিসিভ করেছিল ইভানের বাবা। ইভানের বাবা রিসিভ করে বললেন যে বাবা রে, ইভানের অবস্থা ভালো না, ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি। তখন এই যে মাশরাফি ভাই উনি চিন্তা করেছেন যে কি ব্যাপার, কি হলো হঠাৎ করে, ইভানের তো সুস্থই ছিল। তখন ইভানের বাবা বলে, তুমি বাবা হসপিটালে আসো, বিস্তারিত কথা পরে হবে। তো ফোন কেটে দিয়ে দ্রুত ২৫০০-এর যে হসপিটালটা রয়েছে, উপজেলা হসপিটাল, সেখানে যান। যাওয়ার পর দেখা গেল ইভান অচেতন অবস্থায় আছে। তো ইভানের বাবার কাছে জিজ্ঞেস করার পর উনি বলেন যে ইভান নাকি ওয়াশরুমে গিয়েছিল, অনেকক্ষণ হয়ে গেছে, বের হচ্ছে না। তো ওয়াশরুমের দরজাটা ধাক্কানো হয়, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তো এরপর ওটা তো অটোলক দরজা ছিল, ওই দরজার একটা চাবি ছিল, ওই দরজার তার চাবি দিয়ে খোলার পর দেখা যায় যে ইভান ওয়াশরুমে অচেতন অবস্থায় ফ্লোরে পড়ে আছে, মানে ওয়াশরুমের ফ্লোরে পড়ে আছে। এরপরই তাকে তুলে হসপিটালে নিয়ে আসা হয়েছে। তো হসপিটালের যিনি ডাক্তার ছিলেন, ইভানকে দেখেন তিনি, ওরা চেষ্টা করেছেন, কিন্তু ইভানের জ্ঞান কোনোভাবেই ফেরানো যাচ্ছিল না। আর এই কারণে ওখানকার ডক্টররা তারা ইভানকে ঢাকার কোন একটা ভালো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রেফার করেন। তখন দ্রুত ওখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়, তাকে অ্যাডমিট করানো হয়। এর একদিন পর ইভানের জ্ঞান ফিরেছে, কিন্তু পুরো শরীর প্যারালাইজড, দাঁতে দাঁত লাগানো, শুধু তাকিয়ে থাকে, কোনো কথাও বলতে পারে না। হালকা করে শ্বাস নেয়, মানে তার চোখের পলক ফেলা এবং শ্বাস নেওয়ার কারণে তার পেট এবং বুকের উঠানামা দেখলে বোঝা যায় যে ইভান বেঁচে আছে। এছাড়া শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ সে নাড়াতে পারে না। ঢাকা মেডিকেলেরও অনেক বড় বড় ডাক্তার, প্রফেসর লেভেলের অনেক ডাক্তারও কিন্তু দেখেছে, অনেক টেস্ট করেছে, কিন্তু না, কোনো সমস্যা তারা বের করতে পারছিল না। কিছু অসুখ আছে এরকম যে প্যারালাইজড হয়ে যায়, খুব জটিল কিছু রোগ রয়েছে যেটার ফলশ্রুতিতে এরকম হতে পারে, কিন্তু ওই ধরনের রোগেরও কোনো সিমটম পাওয়া যাচ্ছিল না। পরীক্ষা নিরীক্ষা কিন্তু অনেক করা হয়েছিল, কোনোভাবেই বোঝা যাচ্ছিল না আসলে সমস্যাটা কি। যখন ওনারা কোনোভাবেই এই রোগটা বের করতে পারছিলেন না, তখন ডাক্তাররা বলে দিলেন যে এর ট্রিটমেন্ট ঢাকা মেডিকেলেও হবে না, তাকে যেন বাড়ি নিয়ে যাওয়া হয়। এরপর তাকে নিয়ে মানিকগঞ্জের সাটুরিয়াতে চলে আসা হয়। আর এই যে মাশরাফি ভাই, উনি এই যে শুরু থেকে এই ২৫০০ হসপিটালে নেওয়া থেকে শুরু করে নিয়ে ঢাকা মেডিকেল এবং মানিকগঞ্জ সব জায়গাতে উনি গিয়েছেন, এবং মানিকগঞ্জেও ইভানের সাথে উনি দীর্ঘ সময় ছিলেন। তো ওনার থাকাকালীন কি অভিজ্ঞতাগুলো হয়েছে চলুন শুনে আসি। তো মানিকগঞ্জে যখন নিয়ে আসা হয়, তখন আনার একদিন পরে এই ইভানের দাদা একজন কবিরাজ নিয়ে আসেন বাড়িতে। কবিরাজ ইভানকে দেখেন, রিচুয়াল করেন, রুকিয়া করেন, চেষ্টা করেন কোনো জিন পরি রিলেটেড সমস্যা আছে কিনা, কিন্তু না, অনেক চেষ্টা করার পরও কবিরাজ কিছুই ধরতে পারেন না।